ঠিক আছে। এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বাই কেন্ডাল। কেন্ডাল একজন আমেরিকান সম্ভবত এগ্রিকালচারাল জিওগ্রাফার। এগ্রিকালচারাল যে প্রোডাকশন বা কোনো জায়গার কৃষির যে উৎপাদন হয় বা কৃষিকাজের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে তার উপরে ভিত্তি করে খুব সহজ একটা পদ্ধতি উনি বের করেছিলেন, যেটার মাধ্যমে উনি কৃষি দক্ষতা অর্থাৎ কোন একটা এলাকার সামগ্রিক যে এগ্রিকালচারাল পারফরমেন্স উনি বের করেছিলেন। এগ্রিকালচারাল এফিসিয়েন্সি একটা কম্প্রিহেন্সিভ টার্ম। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে, আমরা বারবার রিজিওনাল জিওগ্রাফিতেও এটা আলোচনা করেছি, কম্প্রিহেন্সিভ শব্দটার অর্থই হচ্ছে সামগ্রিক একটা বিষয়, এটা বৃহত্তর একটা বিষয়। তো এগ্রিকালচারাল এফিসিয়েন্সি এটার মাধ্যমে আমরা একটা বৃহত্তর বিষয়কে বুঝি। সেটা কি? সেটা বেসিক্যালি ওভারঅল পারফরমেন্স অফ অ্যান এরিয়াল ইউনিট ইন টার্মস অফ ভেরিয়াস এগ্রিকালচারাল কম্পোনেন্টস। তাহলে এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা এরিয়াল ইউনিটের বা কোনো একটা এলাকার যে সেখানে যে কৃষিকাজ হয়ে থাকে, এবার একটা অঞ্চলে যখন কৃষিকাজ হয়ে থাকে তার অনেকগুলো বিষয় থাকে, সেই সবগুলো বিষয়ের ওভারঅল পারফরমেন্স সেই এলাকাটাতে কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করে আমরা এগ্রিকালচার এফিসিয়েন্সি ঠিক করে থাকি। আমি উদাহরণ হিসাবে ভারতবর্ষের বিভিন্ন স্টেট গুলোর কথা যদি ভাবি, যে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, এবার এই সমস্ত রাজ্যগুলোতে যেমন বিভিন্ন ফসলের চাষ হয়, আবার এই সমস্ত রাজ্যগুলোতে সেই যে ফসলগুলো চাষ হয় তাদের যে এরিয়াল এক্সটেন্ট, অর্থাৎ কোন ফসল কতটা এরিয়া জুড়ে চাষ হচ্ছে সেটা যেমন আলাদা আমরা দেখি, তাদের যে প্রতি হেক্টর উৎপাদন সেটা আমরা আলাদা দেখি, তারপরে শ্রমিক পিছু উৎপাদন সেটা আমরা আলাদা দেখি, কতটা বিনিয়োগ করা হচ্ছে আর কতটা এগ্রিকালচারাল প্রোডাক্ট বিক্রি করে লাভ আসছে তার যে রেশিও সেটা আমরা দেখি। সবগুলোর ভিত্তিতেই আমরা কিন্তু এগ্রিকালচার যে এফিসিয়েন্সি অর্থাৎ ওভারঅল পারফরমেন্স সেটা আমরা ঠিক করে থাকি। যেমন এখানে আমি ডিফারেন্ট এগ্রিকালচারাল কম্পোনেন্টস বলতে ক্রপ প্রোডাক্টিভিটি অর্থাৎ পার হেক্টর ক্রপ প্রোডাকশন বলে থাকি, অর্থাৎ প্রতি হেক্টরে কোনো একটা পার্টিকুলার ক্রপস কত পরিমাণ উৎপাদন হচ্ছে। এবার বিভিন্ন শস্যের প্রোডাক্টিভিটি আলাদা হয়, ধানের একরকম, গমের একরকম, তৈলবীজের একরকম, সেগুলো সবগুলোকে আমরা একসঙ্গে ধরি। অর্থাৎ যখন দুটো পাশাপাশি অঞ্চলের মধ্যে এগ্রিকালচার এফিসিয়েন্সি আমরা বিচার করব, তখন সেখানে যত ধরনের ক্রপ হবে তাদের সবগুলো ক্রপেরই প্রোডাক্টিভিটি আমরা সেখানে কম্পেয়ার করব। একই রকম ভাবে লেবার প্রোডাক্টিভিটি অর্থাৎ কত লেবার নিযুক্ত হচ্ছে আর টোটাল এগ্রিকালচার থেকে কত ইনকাম আসছে, সেক্ষেত্রে পার হেড লেবার কত প্রোডাকশন এগ্রিকালচার থেকে পাচ্ছে সেটাকে বলি লেবার প্রোডাক্টিভিটি। তারপরে ইনপুট আউটপুট রেশিও, তার মানে হচ্ছে কতটা তুমি এগ্রিকালচারের জন্য বিনিয়োগ করছো আর সেখান থেকে কতটা তুমি রিটার্ন পাচ্ছ, সেটাও একটা কম্পোনেন্ট এগ্রিকালচার। আর হচ্ছে গ্রেইন প্রোডাকশন পার হেড অফ পপুলেশন। আরেকটা হচ্ছে ধরো কোন একটা এলাকাতে কতজন মানুষ কৃষির সঙ্গে যুক্ত, অর্থাৎ শুধু লেবারের কথা বলছি না, ওভারঅল কত জনসংখ্যা সেই কৃষির উপরে নির্ভরশীল, সেক্ষেত্রে আমরা পার হেড গ্রেইন প্রোডাকশন সেটা আমরা দেখতে পারি। তো এরকম অনেকগুলো এগ্রিকালচারাল কম্পোনেন্ট রয়েছে যেগুলোর সম্মিলিত ভাবে যদি আমরা দেখি তাহলেই আমরা কোন একটা জায়গায় এগ্রিকালচারাল এফিসিয়েন্সি ব্যাপারটা বুঝতে পারি। এগুলোকে আমরা ডাইমেনশন অফ প্রোডাক্টিভিটিও বলতে পারি, কারণ এগুলো প্রত্যেকটাই দেখো প্রোডাকশন পার ইউনিট এরিয়া, প্রোডাকশন পার হেড লেবার, প্রোডাকশন পার ইউনিট ইনপুট বা গ্রেন প্রোডাকশন পার হেড পপুলেশন, এগুলো বেসিক্যালি আমরা তাহলে প্রোডাক্টিভিটির বিভিন্ন ডাইমেনশন বলতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার এই যে আইটেম গুলোর কথা আমি বললাম, এই প্রত্যেকটা আইটেমেরই কিন্তু আবার সুনির্দিষ্ট পরিমাপ পদ্ধতি রয়েছে। যেমন ক্রপ প্রোডাক্টিভিটির পরিমাপ পদ্ধতি আবার অনেকগুলো রয়েছে, লেবার প্রোডাক্টিভিটির পরিমাপ রয়েছে আলাদা, ইনপুট আউটপুট রেশিওর পরিমাপ পদ্ধতি রয়েছে আলাদা। এই বিভিন্ন উপাদানগুলো এবং তাদের যে পরিমাপ পদ্ধতি সেগুলো ব্যবহার করে আমরা কোন একটা অঞ্চলের এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বের করতে পারি। এটা হচ্ছে তাহলে ওভারঅল একটা পারফরমেন্স। এবার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন এগ্রিকালচারাল জিওগ্রাফার্স বা এগ্রিকালচারাল সায়েন্টিস্ট যাই বলি, তারা কিন্তু এই চারটে যে ডাইমেনশনের কথা বলেছে, আরো থাকতে পারে, সবগুলোকে যে নিয়ে এগ্রিকালচারাল এফিসিয়েন্সি নির্ণয় করেন সেটা কিন্তু নয়। যেমন এর বাইরেও আছে, সেটা হচ্ছে তোমার ক্রপিং ইন্টেন্সিটি, ক্রপিং প্যাটার্ন। তার মধ্যে ক্রপিং ইন্টেন্সিটিটাও কিন্তু এগ্রিকালচারাল এফিসিয়েন্সির একটা কম্পোনেন্ট হিসেবে আমরা ধরি, সেটা আমরা এখানে বলিনি। এখানে বেসিক্যালি আমরা প্রোডাক্টিভিটি রিলেটেড যে কম্পোনেন্ট গুলো সেগুলো আমরা দিয়েছি, যার উপরে ভিত্তি করে বেসিক্যালি এগ্রিকালচারাল এফিসিয়েন্সিটা নির্ণয় করা হয়। এবং বিভিন্ন ভৌগোলিক এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয় করার জন্য এগুলোর যে কোনো একটা ব্যবহার করতে পারেন,
বা একের অধিক কম্পোনেন্ট ব্যবহার করে এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয় করতে পারেন। এবার আমি বারবার বলছি যে এফিসিয়েন্সি আর প্রোডাক্টিভিটি, তাহলে প্রশ্ন হচ্ছে যে is there any difference between productivity and efficiency? Yes, there is a clear difference between productivity and efficiency. সেটা আমাকে বুঝে নিতে হবে। প্রথমে আমি বলেছি যে এই দুটো কিন্তু সমার্থক নয়, সিনোনিমাস নয়, দুটোর অর্থ আলাদা। যেমন আমি যখন এফিসিয়েন্সি কথাটা ইউজ করছি তখন সেটা একটা কম্প্রিহেন্সিভ, একটা সামগ্রিক একটা বিষয়, যেটা কোনো একটা অঞ্চলের সামগ্রিক কৃষি কাজকর্ম হচ্ছে তার একটা সামগ্রিক পারফরমেন্সটাকে তুলে ধরে, তাই এটা অনেক বেশি বিস্তৃত একটা শব্দ, অনেক বেশি বড় একটা শব্দ। অন্যদিকে প্রোডাক্টিভিটি কিন্তু বেসিক্যালি এগ্রিকালচার এফিসিয়েন্সির একটা পার্ট মাত্র, অর্থাৎ সেখানে শুধুমাত্র ক্রপ প্রোডাকশন সেটাকে দেখা হয়, অর্থাৎ প্রতি একক এরিয়াতে হোক বা পার হেড লেবারে হোক বা ইনপুট অর্থাৎ কতটা আমি বিনিয়োগ করছি তার সাপেক্ষে হোক, আমরা প্রোডাক্টিভিটি অর্থাৎ কতটা উৎপাদন হচ্ছে সেটাকে আমরা প্রোডাক্টিভিটি বলছি। আর এগ্রিকালচার এফিসিয়েন্সি আমি বললাম ওয়াইডার একটা টার্ম, তার মানে আমরা প্রোডাক্টিভিটিকে এগ্রিকালচার এফিসিয়েন্সির একটা কম্পোনেন্ট বলতে পারি। এবার এই যে প্রোডাক্টিভিটি আমি বললাম তার আবার অনেকগুলো ডাইমেনশন রয়েছে। আমি এক্ষুনি এগ্রিকালচার এফিসিয়েন্সি বোঝাতে গিয়ে যেগুলো বলছিলাম, ক্রপ প্রোডাক্টিভিটি, লেবার প্রোডাক্টিভিটি, ইনপুট আউটপুট রেশিও, গ্রেন প্রোডাকশন, পার হেড অফ পপুলেশন, এগুলো সবই কিন্তু প্রোডাক্টিভিটির একটা ডাইমেনশন। তার মানে আমরা ক্রপ প্রোডাক্টিভিটি আলাদা করে বের করতে পারি, আমরা লেবার প্রোডাক্টিভিটি আলাদা করে বের করতে পারি, আমরা পপুলেশন প্রোডাক্টিভিটি আলাদা করে বের করতে পারি, আমরা ইনপুট আউটপুট রেশিও আলাদা করে বের করতে পারি। এই প্রত্যেকটা এক একটা প্রোডাক্টিভিটি এক একটা দিক। এবার এই সবগুলোকে যদি আমি একসঙ্গে নিই, অর্থাৎ প্রোডাক্টিভিটি যতগুলো ডাইমেনশন আছে সবগুলোকে যদি একসঙ্গে নিই, তাহলে আমরা কোন একটা জায়গার বা কোন একটা এলাকার যে ওভারঅল পারফরমেন্স, এগ্রিকালচারাল পারফরমেন্স, সেটা বিচার করতে পারি। আবার অনেকে এর সঙ্গে ওই যে আমি যেটা বললাম যে ক্রপিং ইন্টেন্সিটি, সেটাকেও এর সঙ্গে জুড়ে দেয়, দিয়ে ওভারঅল এগ্রিকালচারাল পারফরমেন্স বিচার করে। তাহলে প্রোডাক্টিভিটির বাইরেও কিছু উপাদান রয়েছে যেগুলোকে ব্যবহার করে আমরা এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বের করি। আমরা প্রোডাক্টিভিটিকে খুব সংকীর্ণ অর্থে বলছি, কারণ আমি যখন ক্রপ প্রোডাক্টিভিটি আলোচনা করছি তখন দেখো অনেক ধরনের ক্রপ তো চাষ হয়। ধর ধান চাষ হচ্ছে, কোন একটা এলাকাতে ধান চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে, তৈলবীজ চাষ হচ্ছে, তারপর ডাল শস্য চাষ হচ্ছে, তন্তু জাতীয় শস্য যেমন পাট বা তুলা এগুলো চাষ হচ্ছে। এবার প্রত্যেকটা ক্রপ বা প্রত্যেকটা ফসলের আলাদা আলাদা প্রোডাক্টিভিটি থাকে, অর্থাৎ পার হেক্টর উৎপাদন আলাদা আলাদা। এই প্রত্যেকটা ক্রপ ভিত্তিক আমরা কিন্তু প্রোডাক্টিভিটি পেয়ে থাকি। আমরা কিন্তু এফিসিয়েন্সি ক্রপ ভিত্তিক হয় না, এফিসিয়েন্সি এলাকা ভিত্তিক হয়। এটা একটা ডিফারেন্স হয়ে গেল। আবার লেবার প্রোডাক্টিভিটি, কত শ্রমিক নিয়োগ করছি আর কত আমি প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, সেটাকে আমরা লেবার সংখ্যা দিয়ে ভাগ করলে পার হেড কত উৎপাদন হচ্ছে, সেটাও কিন্তু আমরা ক্রপ ভিত্তিক পেতে পারি। অর্থাৎ ধানের ক্ষেত্রে লেবার প্রোডাক্টিভিটি কেমন, গমের ক্ষেত্রে লেবার প্রোডাক্টিভিটি কেমন, তৈলবীজের ক্ষেত্রে লেবার প্রোডাক্টিভিটি কেমন, এরকম ভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ক্রপ ভিত্তিকও লেবার প্রোডাক্টিভিটি পেয়ে থাকি। কিন্তু আমরা যখন এগ্রিকালচার পারফরমেন্সের কথা বলছি, এফিসিয়েন্সির কথা বলছি, তখন আমরা কিন্তু এলাকা ভিত্তিক, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট এলাকাতে সমস্ত শস্য চাষের ক্ষেত্রে কত পরিমাণ লেবার নিয়োগ হয়েছে আর ওভারঅল টোটাল প্রোডাকশন কত হয়েছে, সেটা মনিটারি ফর্মে অর্থাৎ টাকায় হিসাব করা যেতে পারে, বা সেটা তাদের যে পরিমাণ বা ওজনে হিসাব করা যেতে পারে। এই হচ্ছে প্রোডাক্টিভিটির সঙ্গে এফিসিয়েন্সি বেসিক পার্থক্য। প্রোডাক্টিভিটি শব্দটা অনেক বেশি ছোট, অনেক বেশি সংকীর্ণ, এফিসিয়েন্সি শব্দটা অনেক বেশি বড়। কিন্তু হ্যাঁ, কনফিউশন হবে না, অনেক ভৌগোলিকই আছে যারা কিন্তু প্রোডাক্টিভিটিকেই ব্যবহার করেছে এগ্রিকালচার এফিসিয়েন্সিকে বের করার জন্য। কেন্ডাল তাদের মধ্যে একজন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমি বললাম যে এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রোডাক্টিভিটিকে বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? কারণ কৃষির যতগুলো ডাইমেনশন রয়েছে তার মধ্যে প্রোডাক্টিভিটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ডাইমেনশন। আমরা বলে থাকি যে ধানের উৎপাদন হেক্টর প্রতি জাপানে বেশি, মালয়েশিয়ায় বেশি, চীনে বেশি, আমাদের দেশে কম। আমরা বলে থাকি যে গমের উৎপাদন বা ধানের উৎপাদন পাঞ্জাব হরিয়ানা থেকে আমাদের পশ্চিমবঙ্গে কম। এই যে কম্পারিজনটা করছি, এটা আমরা বেসিক্যালি প্রোডাক্টিভিটির ভিত্তিতে কম্পারিজনটা করছি। ওই জন্য প্রোডাক্টিভিটি এগ্রিকালচার এফিসিয়েন্সির একটা অন্যতম উপাদান হিসেবে ধরা হয়, এবং অনেক ভৌগোলিক শুধুমাত্র প্রোডাক্টিভিটিকে ব্যবহার করে এগ্রিকালচার এফিসিয়েন্সি বিভিন্ন এলাকার মধ্যে এগ্রিকালচার এফিসিয়েন্সির পার্থক্য নির্ণয় করেছে। এইবার এই যে প্রোডাক্টিভিটি,
যেটা আমি বলছি যে এগ্রিকালচারাল এফিসিয়েন্সির অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেটা কি কি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। এস ভাটিয়া একজন ভারতীয় এগ্রিকালচার সায়েন্টিস্ট বা এগ্রিকালচার জিওগ্রাফার বলতে পারি। তিনি তার একটা আর্টিকেলে এগ্রিকালচার এফিসিয়েন্সির বা এগ্রিকালচার প্রোডাক্টিভিটির কতগুলো ফ্যাক্টরস চিহ্নিত করেছেন। তার মধ্যে ফিজিক্যাল ফ্যাক্টরস রয়েছে, অর্থাৎ যেগুলো ওভারঅল প্রোডাক্টিভিটি সহ কৃষির অন্যান্য বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, যেমন জলবায়ু, মৃত্তিকা, আমরা জানি সবাই। সোশিও ইকোনমিক ফ্যাক্টরস গুলোর মধ্যে ওনারশিপ স্ট্রাকচার, অর্থাৎ জমিটা মালিক নিজে চাষ করে না ভাগ চাষি। সাইজ অফ ল্যান্ড হোল্ডিং, অর্থাৎ জমির আয়তন গুলো ছোট ছোট না বড় বড়। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি, এখানে জমিগুলো খুব ছোট ছোট, যার ফলে এখানে আমাদের অনেকগুলো অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা পাঞ্জাব হরিয়ানাতে যাই, সেখানে দেখবো সমবায় প্রথায় চাষ হয়, অর্থাৎ এক একটা মাঠ জুড়ে একটা জমি, অর্থাৎ সেখানে যতজন মালিক আছে সবাই সমবায় তৈরি করেছে, পরে সেখানে আল বলে কিছু নেই, সবটাই একটা জমি করে ফেলেছে, যার ফলে বড় বড় কৃষি যে যন্ত্রপাতি সেখানে ব্যবহার করা সম্ভব হয়, অনেকগুলো সুবিধা তারা পায় এই জন্য। ফলে ল্যান্ড হোল্ডিংস বড় হলে কৃষির উৎপাদনশীলতা বাড়ে, কৃষির অন্যান্য যে বিষয়গুলো সেগুলো ভালো হয়। আর হচ্ছে মার্কেট, আলটিমেটলি কৃষক যখন পণ্যটা বিক্রি করছে তখন সে কত দাম পাচ্ছে, তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা মানিটারি ফর্মটা পেয়ে থাকি কৃষির। ধরো আমি 900 টাকা কুইন্টাল ধান বিক্রি করছি, সেই ধানটাই অন্য সময়ে, অর্থাৎ যে সময় ধান উৎপাদন হয় সেই সময় নয়, অন্য সময়ে সেটাই 1500 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন কৃষির এফিসিয়েন্সি বের করব ইন টার্মস অফ মানি প্রোডাকশন, অর্থাৎ ধান থেকে কত ইনকাম হচ্ছে, তখন কিন্তু আমি অফ সিজনে কত দাম বাড়লো সেটা ধরবো না, চাষি যখন বিক্রি করছে অর্থাৎ ফসল ওঠার সময় যে দামটা থাকছে সেই দামটাই কিন্তু আমি ধরবো। সেই ক্ষেত্রে তার মানে মার্কেটটা খুব গুরুত্বপূর্ণ একটা আরেকটা উপাদান। আর কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে, যেমন ক্রপিং প্যাটার্ন, অর্থাৎ কি কি শস্যের কম্বিনেশনে চাষ হচ্ছে বিভিন্ন জায়গাতে, ক্রপ কম্বিনেশন তোমরা অলরেডি করেছো বোধহয়। তারপরে ইরিগেশন ফ্যাসিলিটি, জলসেচের সুবিধা কতটা আছে। ক্রপ রোটেশন, অর্থাৎ শস্যাবর্তন যেটাকে বলা হয়, সেগুলো মানে ব্যবহার করা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কি হয়, এই ব্যাপারগুলো কৃষির পারফরমেন্সটাকে বাড়ায়। যেমন ক্রপিং প্যাটার্ন মানে হচ্ছে কোন একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন শস্য চাষ হয়, ঠিক আছে। এবার সেখানকার প্রাকৃতিক এবং অর্থনৈতিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে যদি ঠিক ঠিক শস্যের চাষ করা যায়, তাহলে কিন্তু বেস্ট প্রোডাকশনটা পাওয়া যেতে পারে। আবার কোনো জায়গাতে ইরিগেশন ফেসিলিটি ভালো, কোনো জায়গাতে ইরিগেশন ফেসিলিটি ভালো নয়। ইরিগেশন ফেসিলিটি যত ভালো হবে শস্যের উৎপাদন তত ভালো হবে। আবার ক্রপ রোটেশন, এটা কেন করা হয়, কারণ আমরা যখন শস্য চাষ করি জমির উর্বরতা কমতে থাকে, ক্রপ রোটেশন করলে কি হয়, জমির উর্বরতা ফিরে আসে। ধরো আমি কোনো একটা শস্য চাষ করলাম, তারপরে আমি ডাল জাতীয় শস্য চাষ করলাম, তাহলে কি হবে, যে কলাই, মুগ এগুলো চাষ করলে বা মটর, এগুলোকে মাটির উর্বরতাকে ফিরিয়ে দেয়। তারপর আবার আমি অন্য একটা শস্য চাষ করলাম। এই যে রোটেশনটা যদি আমরা করি, তাহলে কিন্তু জমির উর্বরতাটা বজায় থাকে, যার ফলে উৎপাদন আহ কমে যায় না, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু কৃষির ওভারঅল পারফরমেন্সকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলতে পারছি যে এগ্রিকালচার এফিসিয়েন্সি ইজ দ্য ফাংশন অফ কম্বাইন্ড ইন্টারপ্লে অফ দ্য অ্যাবাভ ফ্যাক্টরস, অর্থাৎ এই সমস্ত ফ্যাক্টরস গুলোর সম্মিলিত প্রভাবেই কিন্তু কোন একটা জায়গার ওভারঅল যে এগ্রিকালচার পারফরমেন্স সেটা ঠিক হয়, বুঝতে ঠিক আছে। এইবার আমি আগেই বলেছি যে এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন ভাবে মেজার করেছেন। আমরা এটাও দেখলাম এগ্রিকালচারাল এফিসিয়েন্সির অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে, তার মধ্যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি একটা কম্পোনেন্ট, আরো অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। এবার কেউ সবগুলো কম্পোনেন্ট নিতে পারে, কেউ কয়েকটা কম্পোনেন্ট নিতে পারে, নিয়ে এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বিচার করতে পারে। ওকে, কেন্ডাল, যার মেথডটা আমরা এখন করতে যাচ্ছি, তিনি কিন্তু এগ্রিকালচারাল এফিসিয়েন্সি নির্ণয় করার জন্য শুধুমাত্র এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটিটাকেই ধরেছিলেন, অন্য উপাদানগুলোকে উনি ধরেননি। তথাপি আমরা তার যে পদ্ধতি সেটাকে আমরা এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বাই কেন্ডালস এইরকম বলে থাকি। অনেক বইয়ে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বাই কেন্ডালস সেটাও বলা থাকতে পারে, কারণ প্রোডাক্টিভিটির সূত্র ব্যবহার করেই কেন্ডাল এগ্রিকালচারাল এফিসিয়েন্সির যে পার্থক্য বিভিন্ন এলাকার মধ্যে সেটা দেখিয়েছেন।
এবার আমাকে তোমরা একটু বলো যে কেন্ডাল এর এই যে প্রোডাক্টিভিটিকে ব্যবহার করে এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয় করা, এটা কতটা তোমাদের যুক্তিযুক্ত মনে হচ্ছে বলো দেখি। স্যার এটা পুরোপুরি সঠিক হবে না স্যার, যেটা মেজার করেছে টেন্ডাল, যেটা স্যার প্রোডাক্টিভিটি যেটা মেজার করেছে এটা পুরোপুরি সঠিক হবে না। একদমই তাই। কেন? কারণ এগ্রিকালচার এফিসিয়েন্সি তো অনেক বড় একটা বিষয়, সেখানে আরো অনেকগুলো বিষয় আসে। শুধু প্রোডাক্টিভিটিতে এগ্রিকালচার এফিসিয়েন্সি মাপাটা ঠিক হবে না। কিন্তু হ্যাঁ, এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয়ের ক্ষেত্রে কেন্ডাল শুরুর দিকে প্রথম উনি এই সূত্রটা দিয়েছিলেন, তাই এটাকে আমাদেরকে পড়তে হয়। আমরা ভূগোলে বহু মডেল বা বহু থিওরি পড়ে থাকি, তো ভূগোল কেন, যে কোনো বিজ্ঞানে বহু মডেল যেগুলো শুরুর দিকে এসেছিল সেগুলো আমরা পড়ে থাকি, তার অনেক ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও। কেন পড়ে থাকি? কারণ সূচনাটা তাদের হাত দিয়ে হয়েছিল। তো কেন্ডালের যে এগ্রিকালচার এফিসিয়েন্সি মডেল বা থিওরি বা সূত্র যাই বলি, সেটা শুরুর দিকে এসেছিল, সেই জন্য এটাকে আমরা পড়ে থাকি। পরবর্তীকালে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি মোহাম্মদ শফি, তারপরে এস এস ভাটিয়া, তারপরে জসবীর সিং, এই ধরনের বিভিন্ন কৃষি ভৌগোলিক এসেছেন। বর্তমানে অনেক জন কাজ করছেন, তারা নতুন নতুন সূত্র দিয়েছেন। কিন্তু যেহেতু এনআর দিয়ে সূত্রপাত ঘটেছিল এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয়ের, তাই আমরা এনআরটাকে গুরুত্ব দিয়ে পড়ি। কেন্ডাল 1939 সালে তার যে গবেষণা পত্র দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ক্রপ প্রোডাক্টিভিটি ইন ইংল্যান্ড, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ক্রপ প্রোডাক্টিভিটি ইন ইংল্যান্ড, এই টাইটেলে উনি একটা গবেষণাপত্র লিখেছিলেন। সেখানে উনি এই এগ্রিকালচার এফিসিয়েন্সি বের করার একটা সূত্র ব্যবহার করেছিলেন, যেটা খুব সিম্পল একটা মেথড, বেসিক্যালি র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট মেথড আমরা এটাকে বলে থাকি। অনেক বইয়ে দেখবে কেন্ডালস এর র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট মেথড বলে উল্লেখ করা আছে। তো সেই র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট একটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক, সেটাকেই উনি ব্যবহার করেছিলেন এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে। এবং র্যাঙ্কিংটা কিসের উপরে ভিত্তি করে করেছিলেন? ক্রপ প্রোডাক্টিভিটির উপর ভিত্তি করে। আমরা আসছি পরবর্তীকালে আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি মোহাম্মদ শফি 1960 সালে উত্তরপ্রদেশের এগ্রিকালচার এফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে তিনি একই টেকনিক ব্যবহার করেছিলেন, অর্থাৎ র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট মেথড। এই যে আমি এখানে লিখলাম যে কেন্ডালস এর পদ্ধতিটাকে আমরা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলে থাকি র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট মেথড। কেন র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট মেথড? কারণ এখানে বেসিক্যালি অ্যাকচুয়াল যে ভ্যালু গুলো সেগুলো না নিয়ে সেই ভ্যালুর উপর ভিত্তি করে যে র্যাঙ্ক বেরোয়, সেই র্যাঙ্ককে ব্যবহার করা হয় হিসাবে। তোমরা স্ট্যাটিস্টিক্সে র্যাঙ্কিং কোরিলেশন কোএফিসিয়েন্ট পড়ে এসেছো, সেখানে আমরা কোরিলেশন করেছি দুটো ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র র্যাঙ্ককে কাজে লাগিয়ে। আর এখানে কেন্ডালস তার এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বের করেছেন, কোন একটা জায়গার ওভারঅল এগ্রিকালচারাল পারফরমেন্স বের করেছেন, যেটাকে উনি এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বলছেন। সেটা হচ্ছে বিভিন্ন ক্রপগুলোর র্যাঙ্কিং, প্রোডাক্টিভিটি র্যাঙ্কিং এর উপরে ভিত্তি করে। সূত্রটা কি? এ আন্ডার সাব ই, এ সাব ই মানে হচ্ছে এগ্রিকালচারাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 Rn। এখানে আর মানে হচ্ছে র্যাঙ্ক অফ এ ক্রপ বেসড অন ইটস ইল্ড রেট। এই ইল্ড রেট মানে বেসিক্যালি প্রোডাক্টিভিটি, অর্থাৎ প্রোডাকশন পার ইউনিট এরিয়া। ইল্ড রেট মানে যেটা আমরা বলে থাকি প্রোডাকশন পার ইউনিট এরিয়া। এইবার ধরো কোন একটা এলাকাতে অনেকগুলো শস্য চাষ হতে পারে, তাহলে সেই যতগুলো শস্য চাষ সেখানে হচ্ছে, সবগুলো শস্যের যে প্রোডাক্টিভিটি, সেই অনুযায়ী তাদেরকে প্রথমে র্যাঙ্কিং করা হয়, তারপরে তাদের সেই র্যাঙ্ক গুলোকে সিম্পলি অ্যাভারেজ করা হয়। এই যে এন দিয়ে ভাগ করছি মানে কি, নাম্বার অফ ক্রপস, অর্থাৎ কোন একটা জায়গাতে 10টা শস্যের চাষ হয়। এবার প্রতিটি শস্যের প্রোডাকশন অনুযায়ী তাদের একটা র্যাঙ্ক পাচ্ছি আমি। এবার সেই র্যাঙ্ক গুলোকে যোগ করে নাম্বার অফ ক্রপস দিয়ে ভাগ করলেই আমরা একটা র্যাঙ্ক অ্যাভারেজ পাচ্ছি। এই র্যাঙ্ক অ্যাভারেজ দিয়েই এই কেন্ডাল এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বের করেছে। খুব সিম্পল একটা মেথড। আমি এবার একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরো এটা একটা এন্টায়ার জিওগ্রাফিক্যাল এরিয়া, ঠিক আছে? এবার তার ধরো এটা একটা সাব ইউনিট, এটা একটা সাব ইউনিট, এটা একটা সাব ইউনিট, ঠিক আছে? এগুলো সব একটা সাব ইউনিট। এবার আমি চেষ্টা করছি এই যে জিওগ্রাফিক্যাল এরিয়াটার মধ্যে যে ছোট ছোট ক্ষেত্রগুলো বা সাব এরিয়া গুলো রয়েছে, সাব এরিয়াল ইউনিট, তাদের মধ্যে এগ্রিকালচারাল পারফরমেন্সে কোনো পার্থক্য আছে কিনা। তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা এরিয়াল ইউনিটের কি কি ক্রপ উৎপাদন হচ্ছে তার একটা তালিকা প্রথমে তৈরি করতে হবে। ধরো আমি একটা টেবিল করছি, সেই জন্য একটা টেবিল লাগবে। এইবার এখানে হচ্ছে এরিয়াল 1 2 3 4
পাঁচ, এইভাবে এরিয়াল ইউনিট গুলো রয়েছে। আর এদিকে ক্রপস গুলো, এবার ধরো রাইস, হুইট, অয়েল সিডস, তারপর পালসেস, জুট, পোটাটো, বিভিন্ন ক্রপস আছে। এবার এই ক্রপস গুলো বিভিন্ন এরিয়াল ইউনিটে হয়। এবার ধরো আমি প্রথমে রাইসটার কথা ভাবছি। এবার ধরো রাইস এখানে হয়, এখানে হয়, এখানে হয়, এখানে হয়, এখানেও হয়, বা কোনো একটা জায়গাতে নাও হতে পারে, নো প্রবলেম। এবার ধরো যতগুলো এরিয়াল ইউনিটে রাইস উৎপাদন হচ্ছে, এবার ধরো 1 নম্বর এরিয়াল ইউনিটে রাইসের হেক্টর প্রতি উৎপাদন 1000 কিলোগ্রাম, 2 নম্বর ইউনিটে রাইসের হেক্টর প্রতি উৎপাদন 1500 কিলোগ্রাম, 3 নম্বর এরিয়াল ইউনিটে রাইসের হেক্টর প্রতি উৎপাদন হচ্ছে 1050 কিলোগ্রাম, 4 নম্বরে হচ্ছে 1100 কিলোগ্রাম, 5 নম্বরে হচ্ছে 995 কিলোগ্রাম। এবার দেখো, এবার তাহলে এক্ষেত্রে এই 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 যে প্রোডাক্টিভিটি অনুযায়ী আমরা র্যাঙ্কিং করতে পারি। অর্থাৎ তার মানে এখানে হাইয়েস্ট আছে এইটা, তার মানে এটাকে আমরা 1 নম্বর র্যাঙ্ক দিলাম, এটা 2 নম্বর র্যাঙ্ক দিলাম, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তাহলে দেখো রাইসের র্যাঙ্কিং হয়ে গেল, 1 নম্বর এরিয়াল ইউনিটের রাইস 4 নম্বর ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি, 2 নম্বর এরিয়াল ইউনিটে 1 নম্বর, 3 নম্বর এরিয়াল ইউনিটে 3 নম্বর, 4 নম্বর এরিয়াল ইউনিটে 2 নম্বর, 5 নম্বর এরিয়াল ইউনিটে 5 নম্বর। এইভাবে আমরা র্যাঙ্কিং করতে পারি কিনা, এটুকু বুঝলে কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝে গেছে। এবার প্রত্যেকটা ক্রপের র্যাঙ্কিং এখানে পাবো। এবার তোমাদের পরীক্ষাতে এই অ্যাবসলিউট ডেটাটা দিয়ে দিতে পারে, র্যাঙ্কিং বাদ দিয়ে শুধুমাত্র প্রোডাক্টিভিটিটা দিয়ে দিল, সেই অনুযায়ী তোমাদেরকে বের করতে বলতে পারে। অথবা যদি আরো সহজ করে দেয়, তাহলে প্রত্যেকটা ক্রপসের র্যাঙ্ক দিয়ে দিল। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র কেন্ডালসের যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে ব্যবহার করা। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায়, এই ধরনের প্রোডাকশন পার হেক্টর এটাই দেওয়া থাকে। এবার ধরো আমি আরেকটা উদাহরণ দিই, হুইট। হুইট ধরো 1 নম্বর এখানে হয় না, 2 নম্বর এরিয়াল ইউনিটে ধরো হুইট হয়, তার হেক্টর উৎপাদন হচ্ছে 1200 কিলোগ্রাম। 3 নম্বর এরিয়াল ইউনিটে হুইটের প্রোডাকশন হয়তো দেখা গেল 1450 কিলো। 4 নম্বর এরিয়াল ইউনিটে ধরো হুইটের প্রতি হেক্টর উৎপাদন হচ্ছে 1500 কিলোগ্রাম, 5 নম্বরে হচ্ছে 1050 কিলোগ্রাম। এক্ষেত্রে আমরা র্যাঙ্কিং করতে পারি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, সরি এটা 3, এটা 4। এক্ষেত্রে হুইটটা এখানে থাকবে না। হ্যাঁ বলো। বলছিলাম র্যাঙ্কের জন্য কি আলাদা কলাম করতে হবে, না নিচে নিচে লিখে দিব? না না, আলাদা কলাম করবে। এটা তো কোশ্চেনের টেবিল, আমি এখানে বোঝানোর জন্য বলছি। টেবিল পরীক্ষার হলে তোমরা কিন্তু এই টেবিলটা রিপিট করবে না, কারণ কোশ্চেনে তো এই ভ্যালুগুলো টেবিলটা থাকছেই। তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র র্যাঙ্কিংটা খাতায় করা, ফালতু সময় কেন নষ্ট করবে, বুঝতে পারলে? এখানে আমি জাস্ট বোঝানোর জন্য নিচে নিচে লিখছি যে কিভাবে র্যাঙ্কিংটা হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কিভাবে র্যাঙ্কিংটা হয়। এবার ধরো অয়েল সিডস এর ক্ষেত্রে, অয়েল সিডস এ ধরো এখানে আছে 1150, এখানে অয়েল সিডস নেই। এখানে ধরো আছে 950, এখানে ধরো আছে 1220, এখানে আছে 1040, এরকম থাকতে পারে। এবার সেই অনুযায়ী আমরা র্যাঙ্ক করবো, আমি এখানে দেখাচ্ছি না। এবার ধরো ফাইনালি আমি এখানে সবগুলো ক্রপ পেয়ে গেলাম। এবার ধরো এটা এটা আছে, এটা এটা আছে, এটা এটা আছে, এটা এটা আছে, এটা আছে, এটা আছে, এটা এটা নেই, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নেই, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নেই। এবার এখানে এন, ঠিক আছে, এন মানে হচ্ছে নাম্বার অফ ক্রপস। এখানে ফার্স্ট এরিয়াল ইউনিটের জন্য নাম্বার অফ ক্রপস কটা, 1 2 3 4 5, তারপর একটা তো 5টা, আমি একটা করে বাদ দিয়েছি, তাই সবার 5টা 5টা করে হচ্ছে। এবার এখানে একটা জিনিস, তার মানে তোমাদের মাথায় ঢুকলো কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে যতগুলো ক্রপ টেবিলে থাকবে সবগুলো ক্রপই যে প্রত্যেকটা এরিয়াল ইউনিটে থাকবে সেরকম কিন্তু কোনো কথা নেই, নাও থাকতে পারে। তাহলে কোন একটা এরিয়াল ইউনিটের এগ্রিকালচারাল এফিসিয়েন্সি বাই মিনস অফ টেন্ডালস র্যাঙ্ক কোএফিসিয়েন্ট যখন আমি বের করব, তখন সেই এরিয়াল ইউনিটের যতগুলো ক্রপ আমি পাবো সেটাই হবে তার এন। এখানে আমি যদি ধরি যে পালসেসও ধরো নেই, ঠিক আছে, পালসেসও নেই, তাহলে এখানে সেক্ষেত্রে হয়ে গেল আমার 4। তাহলে আমি যখন র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট বের করব তখন 1 নম্বর এরিয়াল ইউনিটের জন্য আমি এন ধরবো কিন্তু 4। এটুকু বুঝলে কিনা বলো, অর্থাৎ তার কটা ক্রপ সেখানে রয়েছে। সেটা রিপিট করেন, তখন দুটো আছে। প্রতিটি এরিয়াল ইউনিটে সবগুলো ক্রপই যে থাকবে সেটা তো নাও হতে পারে। ধরো আমি 1 নম্বর এরিয়াল ইউনিটে হুইট নেই, তাই এখানে গ্যাপ দিয়েছি, পালসেসও নেই, বাকিগুলো আছে, রাইস আছে, অয়েল সিড আছে, জুট আছে, পোটাটো আছে। তাহলে এখানে কটা ক্রপ আছে,
চারটা। চারটে। আবার ধরো 2 নম্বর এরিয়াল ইউনিটে শুধুমাত্র অয়েল সিড নেই, রাইস আছে, হুইট আছে, পালস, জুট, পোটাটো সবগুলোই আছে। তাহলে তার নাম্বার অফ ক্রপস কত? 5। 5। তাহলে যখন আমি কেন্ডালস এর র্যাঙ্কিং কোএফিসিয়েন্টটা ইউজ করব, তখন এই যে এনটা প্রতিটি এরিয়াল ইউনিটে বদলে যেতে পারে, কারণ কটা ক্রপ সেই এরিয়াল ইউনিটে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি এনটা ব্যবহার করব, এনটা ধরবো। ওকে স্যার। হ্যাঁ স্যার। এবার আমি একটা ছোট্ট একটা উদাহরণ নিচ্ছি, হ্যাঁ, ডেটা টেবিল। ধরো ক্রপস, রাইস, হুইট, জুট, পালসেস, হচ্ছে অয়েল সিডস। ওকে, আর এটা হচ্ছে এরিয়াল ইউনিট 1, এটা হচ্ছে এরিয়াল ইউনিট 2। আমি দুটোর উপরে ভিত্তি করেই করছি। এবার আমি ফটাফট একটু কিছু ডেটা এখানে আরবিটারি দিয়ে দিই। রাইস ধরো 220, এখানে আছে 210, হুইট হচ্ছে 195, এখানে হচ্ছে 215, জুট হচ্ছে ধরো 720, এখানে 650, পালসেস হচ্ছে 1000, এখানে হচ্ছে 950, অয়েল সিড হচ্ছে 1200, এখানে হচ্ছে 1600। পেয়ে গেলাম। এটা হচ্ছে ধরো ডেটা টেবিল, যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। এবার তোমার কাজ হবে টেবিল ফর র্যাঙ্কস বা র্যাঙ্কিং কোএফিসিয়েন্ট। ঠিক আছে, কোএফিসিয়েন্ট কেন্ডাল। এবার একই রকম টেবিল আমি করব। একই রকম টেবিল আমি করব। ক্রপস, রাইস, হুইট, জুট, পালসেস, অয়েল সিডস। ওকে, A1, A2। এবার র্যাঙ্ক বসাবো। তাহলে রাইসের ক্ষেত্রে এ হচ্ছে 1, এ হচ্ছে 2, হুইটের ক্ষেত্রে এ হচ্ছে 2, এ হচ্ছে 1, জুটের ক্ষেত্রে এ হচ্ছে 1, এ হচ্ছে 2, পালসের ক্ষেত্রে এ হচ্ছে 1, এ হচ্ছে 2, অয়েল সিডের ক্ষেত্রে এ হচ্ছে 2, এ হচ্ছে 1। এবার কি করব? এর নেই, এর হচ্ছে 120। তাহলে এর র্যাঙ্ক হবে 1, আরো থাকলে যেমন র্যাঙ্ক হবে তেমন। এবার তাহলে n ইজ ইকুয়াল টু, এখানে কত হচ্ছে 1 2 3 4 5, এখানে n 5, এখানে n হচ্ছে 6। প্রথমটা 220 আছে, তারপর 210, তো 220 বড়র জন্য 1 হলো না? হ্যাঁ অবশ্যই, যেটা তোমার হাইয়েস্ট তাকে ফার্স্ট র্যাঙ্ক দেবো। তাই এইভাবে র্যাঙ্কিংটা করবো, আমি আগে তো তাই করলাম। আর 2 নাম্বার রোতে স্যার? হ্যাঁ 195 আর 215, 215 বেশি, তাই জন্য তাকে 1 র্যাঙ্ক দিয়েছি হুইটের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? ওকে। হ্যাঁ স্যার। টোটালটা হবে এখানে নিচে, কারণ এরিয়াল ইউনিট ভিত্তিক আমাকে টোটালটা করতে হবে। 2 আগে 3 আগে 4 আগে 5 আর 2 7, আর এখানে আছে 2 আগে 3 আর 2 5 আর 2 7 8 9। বুঝতে পারলে? এরিয়াল ইউনিট ভিত্তিক টোটালটা করতে হবে। এবার এগ্রিকালচারাল এফিসিয়েন্সি ফর এরিয়াল ইউনিট 1 কত হবে? R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ কতগুলো ক্রপ? 1 2 3 4 5 6। এখানে টোটাল আমার R5 পর্যন্ত আসবে, কারণ এখানে আমরা ফার্স্ট এরিয়াল ইউনিটে ভেজিটেবলটা আমরা পাইনি। তাহলে 5টা ক্রপের র্যাঙ্কিং যোগ করব, করে আমরা এখানে বের করবো। তাহলে আমার যোগফল কত এসছে? 7। তাহলে 7 ভাগ 5 সমান যেটা হবে। আবার এগ্রিকালচারাল এফিসিয়েন্সি ফর এরিয়াল ইউনিট 2, এটা যদি করব, তাহলে সেক্ষেত্রে আমার R1 প্লাস R2 প্লাস R3 করে R6, কারণ এখানে ক্রপ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6টা, তাহলে ডিভাইড বাই 6। তাহলে সমান সমান কত হবে? যোগফল কত এসছে? 9। তাহলে 9 ডিভাইডেড বাই 6 সমান সমান যেটা আসবে সেটাই হবে আমার উত্তর। এবার যার ভ্যালু বেশি তার এফিসিয়েন্সি খারাপ। কেন? কারণ প্রোডাক্টিভিটি কম মানে র্যাঙ্কিং বেশি হচ্ছে। সেই জন্য ইন্টারপ্রিটেশনটা আমি যখন করব, তখন হায়ার দা ভ্যালু লোয়ার দা এফিসিয়েন্সি। ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে? স্যার এই ইন্টারপ্রিটেশনের প্রথম লাইনটা আরো বলেন তো স্যার, কি বললেন ওটা?
আমি ইন্টারপ্রিটেশনে বললাম যে যেহেতু তুমি ভালো করে ডেটাটাকে খেয়াল করো, আমরা কিভাবে র্যাঙ্কিং করলাম, যেটা বেশি অর্থাৎ প্রোডাক্টিভিটি বেশি মানে ভালো, তাকে আমরা এক র্যাঙ্ক দিয়েছি, তাই তো? অর্থাৎ ফার্স্ট র্যাঙ্কিং 1। সেই জন্যে ভ্যালু যত কম হবে তার মানে তাদের প্রোডাক্টিভিটি ভালো হবে। ধরো 1600 আর 1200, 1600 জন্য এক র্যাঙ্ক দিয়েছি, 1200 জন্য 2 র্যাঙ্ক। তাহলে এবার যে এরিয়া লিমিটে 2 র্যাঙ্ক বেশি বা 3 র্যাঙ্কের ভ্যালু বেশি হয়ে যাচ্ছে, তার মানে কি তাদের প্রোডাক্টিভিটি গুলো কম বলেই তাদের র্যাঙ্কের ভ্যালু বেশি, কারণ আমরা র্যাঙ্কিংটা করছি ডিসেন্ডিং অর্ডারে, বড়কে 1 দিচ্ছি তারপরে বাকিদেরকে র্যাঙ্ক দিচ্ছি। আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্কিং করতাম, অর্থাৎ সব থেকে কম ভ্যালুকে 1 দিতাম, তাহলে এবার ইন্টারপ্রিটেশনটা উল্টে যেত। এখানে আমরা যেহেতু ডিসেন্ডিং অর্ডারে র্যাঙ্কিংটা করলাম, তাই আমার ভ্যালু যত বেশি হবে তত আমার এফিসিয়েন্সি খারাপ হবে, কম হবে। ভ্যালু যত বেশি হবে এফিসিয়েন্সি তত খারাপ হবে। এবার এখানে দেখো, এই দুটোর ক্ষেত্রে তুমি বের করো না, 7কে 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 1.4। আর এখানে 9কে 6 দিয়ে ভাগ করলে কত আসছে? 1.5। 5 তাহলে আমার এফিসিয়েন্সি কার ভালো বলো? বুঝলে না? 1.4 যেটা 1.4 যেটা এইটা, অর্থাৎ 1 নম্বর এরিয়াল ইউনিটের এগ্রিকালচার এফিসিয়েন্সি বেটার, কারণ আমরা যেহেতু ডিসেন্ডিং অর্ডারে র্যাঙ্কিংটা করেছি, এই জন্য ভ্যালু যত কম হবে তত এগ্রিকালচার এফিসিয়েন্সি ভালো হবে। তুমি একবার ওভারঅল একবার ডেটাটার দিকে তাকিয়ে দেখো, তাহলেও বুঝতে পারবে। 220, 720, 1000, 3টে ক্রপের ক্ষেত্রে 1 নম্বর এরিয়াল ইউনিট 1 নম্বর আছে, বেশি আছে। আর 2 নম্বর এরিয়াল ইউনিট মাত্র একটা, আর 2টো ক্রপের ক্ষেত্রে ও 1 নম্বরে আছে, বাকিগুলোতে কিন্তু ও পিছিয়ে আছে। তার জন্য ওর ভ্যালু বেশি হয়ে গেছে, আর 1 নম্বর এরিয়াল ইউনিটের ভ্যালু কম হয়েছে। ওই জন্য যার ভ্যালু কম হবে তার এফিসিয়েন্সি বেটার। এবার তুমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে র্যাঙ্ক দাও, তাহলে ইন্টারপ্রিটেশনটা তখন উল্টো হবে, বেশি ভ্যালু মানে ভালো, কম ভ্যালু মানে খারাপ। এটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার একটু ফর্মুলার ওখানে নিয়ে যান তো। এখানে স্যার আমরা টোটাল র্যাঙ্ক বাই এন করতে পারি না? র্যাঙ্কিং টোটাল, কোএফিসিয়েন্ট টোটাল র্যাঙ্ক বাই এন। হ্যাঁ অবশ্যই টোটাল র্যাঙ্ক বাই এন, এটাকে ভেঙে বলা হয়েছে, তাই সাম অফ র্যাঙ্ক, এটাকে আমি অন্যভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি। এটাকে আমি লিখলাম সামেশন 1/n সামেশন আর, এখানে n, এখানে আর আই, এখানে i ইজ ইকুয়াল টু 1। এরকম একটা ইকুয়েশন আমরা দিতে পারি। এক্ষেত্রে আমরা বলবো আর মানে হচ্ছে র্যাঙ্ক, এবার যতগুলো ক্রপ থাকবে ততগুলো ক্রপের র্যাঙ্ক, সামেশন চিহ্ন মানে সেটা যোগ করলাম, আর 1/n মানে নাম্বার অফ ক্রপ দিয়ে ভাগ, এটা বলতে পারি আমরা। কেন্ডালসের এই যে এগ্রিকালচার এফিসিয়েন্সি মেথড, আমি যদি একটু ইভ্যালুয়েশন করার চেষ্টা করি, কেন্ডালসের এগ্রিকালচার এফিসিয়েন্সি মেথডে উনি শুধুমাত্র র্যাঙ্ক ব্যবহার করেছেন। কি র্যাঙ্ক করেছেন কিসের উপর ভিত্তি করে? ইল্ড রেট। ইল্ড রেট যেটাকে বেসিক্যালি আমরা বলি ক্রপ প্রোডাকশন পার ইউনিট এরিয়া, ঠিক আছে, পার ইউনিট এরিয়া, এই একটা কম্পোনেন্টকে উনি নিয়েছেন। এবার আমি ইল্ড রেটের জায়গায় আমি লেবার প্রোডাক্টিভিটি ধরতে পারতাম, তাহলে শ্রমিকের যে চাপ বা শ্রমিক পিছু যে উৎপাদন সেটা আমি বুঝতে পারতাম। বা আমি যদি এই দুটোকেই নিতাম, তাহলে মাল্টি ইন্ডেক্স মেথড হয়ে যেত এটা। বা ধরো আরো অনেক কিছু আছে, ক্রপিং ইন্টেন্সিটি, ক্রপিং ইন্টেন্সিটি এটাও কিন্তু এগ্রিকালচার এফিসিয়েন্সির একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা কিন্তু প্রোডাক্টিভিটির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ক্রপিং ইন্টেন্সিটি মানে হচ্ছে গ্রস ক্রপড এরিয়া ডিভাইডেড বাই নেট ক্রপড এরিয়া, এটাকে বলা হয় ক্রপিং ইন্টেন্সিটি। এবার প্রশ্ন করতে পারো যে স্যার এই দুটো জিনিসটা তো আমরা জানি না। গ্রস ক্রপ এরিয়া মানে হচ্ছে টোটাল এরিয়াল এরিয়া used for crop production in a year। তার মানে হচ্ছে ধরো আমার 100 বিঘা জমি আছে,
না 100 হেক্টর জমি আছে। এবার সেই 100 হেক্টর জমিতে আমি ধরো 50 হেক্টর জমি আমার খুব ভালো জমি আছে, সেখানে 3 ফসলি জমি হয়, 3 ক্রপস পার ইয়ার। তাহলে আমার বেসিক্যালি এখানে এই 50টাই 3 গুণ হয়ে গেল, 150 হেক্টর হয়ে গেল, তাই তো? তিনবার বছরে চাষ করছি। আবার আমি বাকি 50 হেক্টর আমার আছে, বছরে দুটো সিজনে চাষ হয়, 2 ক্রপস। তাহলে সেক্ষেত্রে সেটাও আমার দ্বিগুণ হয়ে গেল জমির পরিমাণটা, কারণ আমি বছরে দুবার চাষ করছি। তাহলে আমার টোটাল জমি 100, যেটাকে আমরা বলছি নেট ক্রপ এরিয়া, অর্থাৎ যেটা জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটা হচ্ছে নেট ক্রপ এরিয়া, যতটাতে চাষ হচ্ছে। এবার মাল্টিপল টাইম যদি আমরা চাষ করি, তাহলে জমির পরিমাণটা আমরা বাড়িয়ে দিচ্ছি একাধিকবার চাষ করে, সেক্ষেত্রে আমার গ্রস ক্রপ এরিয়াটা বেড়ে যাচ্ছে। তাহলে কত হলো এখানে? 250 হয়ে গেল। তাহলে এবার ক্রপিং ইন্টেন্সিটি মানে হবে 250 ডিভাইডেড বাই 100, 2.5। মানে বেসিক্যালি আমার যা জমি আছে তার 2.5 টাইমস আমি সেটাকে বছরে ইউজ করি, মানে 2.5 গুণ করে ফেলি আমি আমার জমিকে। এটা হচ্ছে ক্রপিং ইন্টেন্সিটি। এবার এই ক্রপিং ইন্টেন্সিটিও তো এগ্রিকালচারাল যে এফিসিয়েন্সি সেটাকে নির্ণয় ঠিক করে, কারণ ক্রপিং ইন্টেন্সিটি যত বেশি হবে তত এগ্রিকালচার পারফরমেন্স বেশি হবে, তত বেশি ক্রপ চাষ হচ্ছে বুঝবো। তাহলে এটাকে আমরা বাদ দিয়ে কি এফিসিয়েন্সির পুরো চিত্রটা ফুটে উঠবে না। তার মানে কেন্ডালসের মেথড শুধুমাত্র একটা ডাইমেনশনকে নিয়েছে, তা আবার প্রোডাক্টিভিটি ডাইমেনশন, অন্য ডাইমেনশন গুলোকে বাদ দিয়েছে। তাই এটাকে আমরা একটা কমপ্লিট এগ্রিকালচার এফিসিয়েন্সির মেথড বলতে পারি না। বুঝলে কিনা বল?